নমস্কার, আমি সন্দীপ। কিছু ভুতুড়ে কান্না দিয়ে ভরানো আমার ডায়েরি ভূতেরও কষ্ট হয়, সেই ডায়েরি থেকেই আজ আপনাদের জন্য অভিশপ্ত অমরত্বের কাহিনী। এবার আপনাদের কানে ভাসবে আমাদের বিশেষ নিবেদন, অভিশপ্ত অমরত্বের কাহিনী। আমার বড়দাদুর একজন প্রফেসর বন্ধু ছিলেন, তার নাম অভিরাজ দত্ত। আজকের গল্পটা অভিরাজবাবুর ছোট মামা পিনাকরঞ্জন মুখুজ্জেকে নিয়ে। তিনি পেশায় একজন স্বনামধন্য চিকিৎসক। ওনার অ্যালোপ্যাথির পাশাপাশি আয়ুর্বেদ শাস্ত্রেও বিস্তর জ্ঞান। ডাক্তারি ছাড়া ওনার আর একটি মাত্রই নেশা, সেটা হলো বই পড়া। বই ওনার সর্বক্ষণের সঙ্গী। ডাক্তারি বাদে উনি যেটুকু সময় পেতেন পুরোটাই বই পড়ে কাটিয়ে দিতেন। ভীষণ গম্ভীর প্রকৃতির লোক। তিনি কারোর সাথে খুব একটা বেশি কথা বলতেন না। বই ছিল ওনার একমাত্র বন্ধু, বলতে পারো একান্ত আপন। ওনাকে যখনই কেউ ওনার বিয়ে থা না করার ব্যাপারে কোনো প্রশ্ন করতেন, উনি তখন নাকি একটাই উত্তর দিতেন, আমি একটু আপন ভোলা গোছের মানুষ, সম্পর্কের ঘোরপ্যাঁচগুলো আমি ঠিক বুঝি না। আমি রোগীর নাড়ি বুঝি, হৃৎপিণ্ডের ধকধক বুঝি। ওই ধকধকিটা আমার কাছে একটা যন্ত্রই বলতে পারো, কিন্তু ওই যন্ত্রর আড়ালে আমি মানুষের মনের তল কোনোদিনই খুঁজে পাই না। তাই সম্পর্কে নিজেকে জড়াতে একদম স্বস্তি পাই না। কেমন জানি সম্পর্কের চাপে আমার দম বন্ধ হয়ে আসে। তাই বইয়ের মতো নিঃস্বার্থ বোবা বন্ধুই আমার ভালো, যার হাত ধরে প্রতিদিন নতুন নতুন কল্পনার জগতে ডুব দেওয়া যায়। তাতে করে কারো ইচ্ছা বা অনিচ্ছা, ভালো লাগা বা না লাগা, কোনো কিছুরই অনুমতির প্রয়োজন হয় না। কিন্তু এই আপন ভোলা মানুষটি বুঝতেই পারেননি যে এই বই পড়ার নেশাই একদিন মস্ত বড় বিষাক্ত এক কালসাপ হয়ে তার বয়স্ক শরীরটাকে কুণ্ডুলি পাকিয়ে একটা অভিশাপের ফণা মেলে ধরবে। আর সেই অভিশপ্ত ফণা থেকে দুটো বড় বড় বিষাক্ত দাঁত বেরিয়ে এসে পিনাকরঞ্জন বাবুর শরীরে একটু একটু করে মারণ বিষ ঢেলে দেবে, আর ধীরে ধীরে শুষে নিতে থাকবে তার জীবন। একবার স্বর্ণগড় রাজ্যের রাজা বিষ্ণুবল্লভ সিংহ রায় এক মহাবিপদে পড়েছিলেন। এই বিষ্ণুবল্লভ ছিলেন প্রজাদরদী রাজা। তিনি প্রজাদের নিজের সন্তান তুল্য বলে মনে করতেন। তাদের দুঃখ তিনি খুব একটা সইতে পারতেন না। তাই স্বর্ণগড়ে সর্বদাই সুখ শান্তি বিরাজ করত। কিন্তু এই সুখ শান্তিতে কারো নজর লাগল। এক অজানা রোগের প্রকোপ দেখা দিল এই রাজ্যে। দিকে দিকে মড়ক লেগে শয়ে শয়ে মানুষ মারা যেতে লাগল। রাজা বিষ্ণুবল্লভ এই নিয়ে খুব চিন্তায় পড়লেন। বিভিন্ন রাজ্য থেকে তিনি কবিরাজ ডাক্তারদের নিজেদের রাজ্যে নিয়ে এলেন, কিন্তু কোনো ফল দেখা গেল না। আর ওরা অনেকেই এই মারণ রোগে আক্রান্ত হয়ে পড়লেন। আর ঠিক তখনই ডাক্তার পিনাকরঞ্জন মুখুজ্জের ডাক পড়ল ওই রাজ্যে। তখনকার দিনে উনি একজন বিলেত ফেরত ডাক্তার, এবং আয়ুর্বেদ নিয়ে উনি অনেক মুনি ঋষিদের সঙ্গে হিমালয়ের জঙ্গলে জঙ্গলে ঘুরেছেন। তাই উনি রোগ দেখা মাত্রই বুঝতে পারলেন এটা আসলে এক প্রকার জলবসন্ত।
আর অ্যালোপ্যাথির টিকা তখনও ভারতে না এলেও আয়ুর্বেদ শাস্ত্রে এর চিকিৎসা সম্ভব ছিল। ডাক্তার পিনাকরঞ্জন তার আয়ুর্বেদ শাস্ত্রের জ্ঞান ও চিকিৎসা দিয়ে ধীরে ধীরে মানুষদের সারিয়ে তুলতে লাগলেন। যতদিন পিনাকরঞ্জনবাবু স্বর্ণগড়ে ছিলেন তখন তিনি মস্ত রাজবাড়ির বারমহলের দক্ষিণ দিকের ফাঁকা ঘরগুলির একটিতে থাকতেন। রাজা বিষ্ণুবল্লভ তাকে অন্দরমহলের অতিথিশালায় রাখতে চাইলেও তিনি এই রোগের ছোঁয়াছুঁয়ির কথা মাথায় রেখে বারমহলেই থাকাটাকে যথাযথ হবে বলে মনে করলেন। তাছাড়া নিরিবিলিতে থাকলে বই পড়ার অনেক সুবিধে হয়। তিনি যে ৩-৪ মাস ওখানে ছিলেন, প্রথম প্রথম লক্ষ্য না করলেও কিছুদিন পর থেকে তিনি একটা অদ্ভুত জিনিস অনুভব করতে থাকেন। এই অদ্ভুত ব্যাপারটা তিনি প্রথম লক্ষ্য করেছিলেন সেদিন, যেদিন রাজা বিষ্ণুবল্লভ তাকে অন্দরমহলে ডেকে পাঠিয়েছিলেন রোগী ও চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য। ডাক্তার ততদিনে রোগের সেই ভয়াবহ পরিস্থিতিকে অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলেছিলেন। তাই তিনি রাজা বিষ্ণুবল্লভকে জানালেন, আর মাস ২-৩ মধ্যে পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়ে যাবে। এই উত্তর শুনে রাজামশাই মনে মনে অনেকটাই স্বস্তি পেলেন এবং তিনি বললেন, আপনি যদি না থাকতেন তাহলে আমার রাজ্যের যে কি হতো কে জানে। ঠিক তখনই দেয়ালে একটা টিকটিকি টিকটিক করে ডেকে উঠল, আর রাজা বিষ্ণুবল্লভের স্ত্রী কুসংস্কার বশত বলে উঠলেন, সত্যিই টিকটিকি। এই কথাটা কানে আসতেই ডাক্তারবাবু চমকে দেওয়ালের দিকে তাকালেন। দেখলেন দেয়ালে খানতিনেক টিকটিকি চড়ে বেড়াচ্ছে। কিন্তু এবার তার খেয়াল হলো তিনি এতদিন ধরে দক্ষিণের বারমহলের মস্ত ফাঁকা বারান্দা আর বহু বছর ব্যবহৃত না হওয়া ঘরগুলির একটিতে থাকছেন। এই রকম শান্ত জায়গায় সহজেই পায়রা, চড়াই, বুলবুলি প্রভৃতি পাখির বসবাসের আদর্শ স্থান। কিন্তু পাখি তো দূরের কথা, তার চোখে আজ পর্যন্ত একটা ইঁদুর বা টিকটিকিও পড়েনি। প্রথম দিকে তার মনে হয়েছিল তিনি থাকবেন বলে ঘরদোর পরিষ্কার করা হয়েছিল, তাই বোধহয় ওসবের দেখা নেই। কিন্তু দিন যত কাটতে লাগলো তিনি বুঝলেন ব্যাপারটা একটু অন্য রকম। কারণ অন্দরমহলও তো পরিষ্কার হয়, তাছাড়া সেখানে অতগুলো লোক বাস করে, তবুও টিকটিকি, পায়রা সবই আছে। তাহলে এখানে নেই কেন? তেনার কেমন জানি একটু সন্দেহ হলো। তিনি দক্ষিণের বারমহলের ঘরগুলিতে একটু নজর রাখতে শুরু করলেন। একদিন রাতের বেলা, তা প্রায় রাত ২টো-২.৫টা হবে, রাত অবধি ডাক্তারের বই পড়ার নেশা ছিল। বইটা বন্ধ করে কেরোসিনের লণ্ঠনটা একটু কমিয়ে যেই তিনি শুতে যাবেন, হঠাৎ তার কেমন একটা মনে হলো তিনি যেন কারো একটা নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন। প্রথমে মনে হলো হয়তো নিজেরই। তারপর কান পেতে শুনলেন নিজের নিঃশ্বাসের শব্দের সাথে সাথে তাল মিলিয়ে আর একটা নিঃশ্বাসের শব্দ তিনি শুনতে পাচ্ছেন। যদিও দ্বিতীয় নিঃশ্বাসের শব্দটা
ডাক্তারের নিঃশ্বাসের সাথে তাল মেলাবার চেষ্টা করছে, তবুও মাঝে মাঝে তাল কেটে যাচ্ছে। আর তখনই সেই অচেনা নিঃশ্বাসের শব্দটা ডাক্তারের কানে আসছে। ডাক্তার পা টিপে টিপে বোবা নীলচে অন্ধকারের মধ্যে সেই নিঃশ্বাসের সূক্ষ্ম শব্দটাকে অনুসরণ করে চললেন। শব্দটা গিয়ে থামল একটা বন্ধ তালার সামনে। তবে ডাক্তারবাবু বন্ধ দরজার কাছে যেতেই সেই নিঃশ্বাসের শব্দটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। ডাক্তার ভালো করে দরজায় কান লাগিয়ে শুনল, কিন্তু কিছুই শুনতে পেলেন না। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তিনি পেছন ফিরে নিজের ঘরের দিকে চলতে শুরু করলেন। আর ঠিক তখনই একটা শীষ দেওয়ার শব্দ তার কানে এলো। সেই শীষের শব্দের মধ্যে এক অদ্ভুত নেশা আছে। সেই শব্দ কানে আসতেই ডাক্তারের চোখ বন্ধ হয়ে এলো। বন্ধ চোখের আড়ালে পৃথিবীটা ধীরে ধীরে বদলে যেতে লাগলো। বন্ধ চোখেই পিনাকরঞ্জন মুখুজ্জে দেখল একটা গভীর জঙ্গল, আর তার ভিতরে একটা ছোট্ট বসতি অঞ্চল। তারই এক ধারে একটা প্রকাণ্ড মরা নিম গাছ। তার ঠিক নিচেই একটা মানুষ উবু হয়ে বসে একটা গর্ত খুঁড়ে চলেছে। ধীরে ধীরে সেই গর্ত থেকে একটা নরকঙ্কাল বেরিয়ে এলো, এবং নরকঙ্কালটা একটু একটু করে উঠে সেই গর্ত খুঁড়তে থাকা মানুষটির ঘাড়ে একটা কামড় বসিয়ে তার রক্ত চুষে খেতে লাগলো। এবার আস্তে আস্তে সেই লোকটা মাথা ঘোরালো। পিনাকরঞ্জন বাবু চমকে উঠলেন সেই দৃশ্য দেখে। সেটা আর কেউ নয়, সেটা পিনাকরঞ্জন বাবু নিজেই। তিনি করে চিৎকার করে উঠতেই তার ঘুমটা ভেঙে গেল। তিনি এতক্ষণ স্বপ্ন দেখছিলেন, কিন্তু তার পরিষ্কার মনে আছে তিনি কাল রাতে ঘরের বাইরে বেরিয়েছিলেন। তবে তারপর তিনি কোথায় গেলেন ও আবার ঘরে কখন এলেন সেটা তার আর মনে নেই। আর সে রাতের পর থেকে পিনাকরঞ্জন বাবুর সেই বন্ধ ঘরটার প্রতি কেমন একটা মায়া জড়ানো কৌতূহল তৈরি হলো। তার বারবার মনে হতে লাগলো ও ঘরে কিছু একটা আটকা পড়ে আছে, যেন কোনো জটিল রহস্য। তারপর থেকে ওই ঘরটা নিয়ে ওনার মনে একটা টানাপোড়েন শুরু হলো, এবং মনের কৌতূহলের কাছে হার মেনে নিয়ে তিনি রাজা বিষ্ণুবল্লভকে ওই ঘরটার ব্যাপারে জিজ্ঞাসা করলেন। রাজা বিষ্ণুবল্লভ কিছু একটা গোপন করতে চেয়েও ডাক্তারের কাছে বিষয়টা ঠিক চাপা রাখতে পারলেন না। তিনি আমতা আমতা করে ডাক্তারকে বললেন, মানে ব্যাপারটা একটু অন্য রকম। মানে আপনার কাছে কি আর লোকাবো, আসলে ওই ঘরটা ঠিক ভালো নয়। বিষ্ণুবল্লভ থামতেই ডাক্তার একটু নিচু গলায় বলল, ভূতটুতের কোনো ব্যাপার আছে নাকি? রাজামশাই একটু উদাস কণ্ঠে বললেন, আমি জানি না, তবে না থাকারও কিছু নেই। অবশ্য আমি কোনোদিন তা চোখে দেখিনি আর অনুভবও করিনি। তবে ছোটবেলা থেকে শুনে এসেছি ওই ঘরটা নাকি অভিশপ্ত, কোনো পাপ নাকি ও ঘরে বাসা বেঁধেছে।
আসলে ওই ঘরটা একটা ছোট লাইব্রেরি, আমার পিতামহ নারায়ণ সিংহের আমলে। উনি জীবনের অনেকটা সময় ওই ঘরেতেই কাটাতেন। উনি যখন বাণিজ্যের উদ্দেশ্যে বিভিন্ন দেশ বিদেশে যেতেন, সেই সব জায়গা থেকে উনি বই সংগ্রহ করে ওই লাইব্রেরিটা তৈরি করেন। শুনেছিলাম শেষবার বাণিজ্য থেকে ফিরে উনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। তারপর শেষে তিনি হাতের শিরা কেটে আত্মহত্যা করেন। তবে সবটাই শোনা কথা। উনি নাকি শুধু একটাই কথা বলে গিয়েছিলেন, ওনার মৃত্যুর পর ও ঘর যেন বন্ধ করে দেওয়া হয়। ও ঘরে নাকি অভিশাপ আছে। তারপর থেকে ও ঘর চিরতরে বন্ধ করে দেওয়া হয়। আর প্রাসাদের ওই দিকটাতে তেমন একটা কেউ আর আসা যাওয়া করতো না। তবে বার কয়েক ঘরটা খোলা হয়েছিল, কিন্তু আমার চোখে কোনো অভিশপ্ত জিনিস পড়েনি, আর কোনো অনর্থও ঘটেনি। বইয়ের গন্ধ পেতেই ডাক্তার কেমন বাচ্চা ছেলের মতো মনে মনে আনন্দে নেচে উঠলেন। অভিশাপের ব্যাপারটাকে তিনি কোনো আমলই দিলেন না। ডাক্তারের অনুরোধে ঘরটা আবার একবার খুলল। ঘরের মধ্যে থরে থরে বিভিন্ন বই সাজানো। ডাক্তারের মন যেন একটা গুপ্তধন পেয়েছে। তবে এত কিছুর মধ্যেও তিনি যেন কিছু একটা খুঁজে বেড়াচ্ছেন, কিন্তু কিছুতেই সেটাকে খুঁজে পাচ্ছেন না। সেটা পাওয়ার জন্য মন ছটপট করছে, কিন্তু কি সেটা ডাক্তার নিজেও কিছুতেই বুঝতে পারলেন না। ডাক্তার প্রতিদিন ওখান থেকে বই নিয়ে পড়াশোনা করতে লাগলেন, বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার বই। তবে রাজা বিষ্ণুবল্লভের একটা শর্ত ছিল, বই ওখান থেকে নিয়ে গিয়ে নিজের ঘরে বসেই পড়তে হবে। ডাক্তার তাই করলেন। এইভাবেই ধীরে ধীরে যত দিন কাটতে লাগলো, রাজ্যে রোগের প্রকোপও প্রায় কমে যেতে লাগলো। আর ডাক্তারেরও এবার নিজের বাড়ি ফেরার সময় হয়ে এলো। ডাক্তার যেদিন স্বর্ণগড় থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলেন, সেদিন রাজা বিষ্ণুবল্লভ ডাক্তারকে বিভিন্ন দামি দামি উপহার ও পারিশ্রমিক দিলেন। আর ডাক্তার রাজামশাইয়ের কাছে একটা জিনিস চেয়ে বসলেন। উনি রাজার লাইব্রেরি থেকে একটা বই সঙ্গে নিয়ে যেতে চাইলেন। রাজামশাই হাসি মুখে বললেন, আপনি চাইলে পুরো পুরো লাইব্রেরিটাই নিয়ে যেতে পারেন। কিন্তু ডাক্তার উদাস মনে বললেন, না, একটা বই। কারণ ডাক্তার জানতেন ওই লাইব্রেরিটা অনেক যত্ন করে কেউ বানিয়েছিল। ওখান থেকে একটা বইও নিয়ে যাওয়া ওনার উচিত নয়। তবুও কিসের যেন একটা মায়া ওনাকে লাইব্রেরির সাথে বাঁধতে চাইছে। কিছু তো একটা আছে যা ওই বইয়ের মধ্যেই আছে, কিন্তু কোন বইটা? ডাক্তার লাইব্রেরিতে ঢুকে কোন বইটা সঙ্গে নিয়ে যাবেন সেটা ঠিক করতে করতে হঠাৎ তিনি একটা বই দেখতে পেলেন। ঠিক বই নয়, পুঁথি বলতে পারো। প্যাপিরাসের ওপর একটা আঞ্চলিক উপভাষার লেখা একটা বই, যেটা হাতে নিতেই ডাক্তারের সারা শরীরে একটা শিহরণ খেলে গেল। মনে হলো এটাই সেটা যেটা তিনি এতদিন খুঁজে বেড়াচ্ছিলেন। কিন্তু বইটা নিয়ে বাড়ি ফেরার দুদিন পর থেকেই ডাক্তার একটু একটু করে কেমন যেন দুর্বল আর মলিন হয়ে যেতে লাগলেন। গম্ভীর চুপচাপ লোকটা
একেবারে অন্ধকারের মতো বোবা হয়ে যেতে লাগলো। সারাদিন তিনি যেন একটা ঘোরের মধ্যে থাকেন, আর সারা রাত ঘরের মধ্যে একটা লণ্ঠন জ্বালিয়ে বই পড়েন। ধীরে ধীরে তিনি ঘর থেকে বেরোনো বন্ধ করে দিলেন। তার ঠিক 2-1 দিন পর পিনাকরঞ্জন বাবু তার ভাগনা অভিরাজকে নিজের কাছে ডেকে পাঠালেন এবং চুপি চুপি তাকে একটা কথা জানালেন। বললেন, দেখ বাবা অভি, আমি বোধ করি আর বেশি দিন বাঁচব না। তবে তবে আমি চাই না আমার মৃত্যু একটা রহস্য হয়ে থেকে যাক। আমি তোকে সব বলে যেতে চাই, তবে তবে আজ নয়। সবচেয়ে বড় কথা কি জানিস? এই যে আমার মরা বাঁচা সবটাই আমার হাতে। অভিরাজ এবার চমকে উঠে বলল, মানে তুমি জানো তোমার কি হয়েছে? তাহলে তুমি ওষুধ খাচ্ছ না কেন? পিনাকবাবু একটু কেসে নিয়ে বললেন, আরে এত এত সোজা নয়। নেশা বুঝিস? নেশা আমার মারণ নেশায় ধরেছে। তবে তবে আজ তোকে কিছু কিছু বলবো না, কারণ সেই রহস্য যদি তোরা জানতে পারিস, তাহলে আমাকে তোরা জোর করে আরো কিছুদিন বাঁচিয়ে রাখবি। আর যতদিন আমি বাঁচব, ঠিক ঠিক ততদিন মৃত্যুর প্রতি আমার নেশা বাড়বে। মৃত্যু জেনেও পতঙ্গ যেমন আগুনের দিকে ধেয়ে যায়, ঠিক ঠিক তেমন এ যন্ত্রণা আর আমার সহ্য হয় না। জানার লোভ তো আর সামলাতে পারি না। যাক, বাদ দেও সব কথা। ভালো করে আমার কথাটা শোন। মৃত্যুর পর এ ঘরে তুই একটা চিঠি পাবি। ওই টেবিলের ওপর রাখা থাকবে। ওটা পড়ে দেখিস, সব জানতে পারবি। এইটুকু বলেই পিনাকরঞ্জন বাবু অভিকে তার ঘর থেকে চলে যেতে বললেন। ঠিক তার পরদিন সকালে পিনাকবাবুর মৃতদেহ কড়িকাঠ থেকে ঝুলে থাকা অবস্থায় পাওয়া গেল। তার বাঁ হাতের কবজিতে একটা কাটার দাগ, সেখান থেকে এখনো একটু একটু করে রক্ত ঝরে পড়ছে। অভি পিনাকবাবুর ঘরে ঢুকেই সবাই যখন পিনাকবাবুর মৃতদেহ নিয়ে ব্যস্ত, তখন সে তার মামার লেখা সেই চিঠিটা নিয়ে সবাইকে পড়ে শোনাতে লাগল। আমি পিনাকরঞ্জন মুখোপাধ্যায়, আমি নিজের ইচ্ছায় সজ্ঞানে এই সিদ্ধান্ত নিলাম, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি শুধু আমার মৃত্যুটাকে রহস্য রাখব না বলে এই চিঠিখানা লিখলাম, আর কিছুটা সবাইকে সাবধান করতে চাই বলে। আমি যখন স্বর্ণগড় থেকে ফিরলাম, আমি সেখান থেকে একটা বই সংগ্রহ করে এনেছিলাম। সেটা একটা মস্ত প্রাচীন বই, প্যাপিরাস, মানে গাছের ছাল দিয়ে তৈরি হওয়া কাগজের ওপর এক অদ্ভুত কালি দিয়ে লেখা, হিমালয়ের গভীর জঙ্গলে বসবাসকারী এক উপজাতির আঞ্চলিক ভাষায় লেখা প্রাচীন পুস্তক। সেটা
এক মানুষের অমরত্ব লাভের অভিশপ্ত কাহিনী। হিমালয়ের ঘন জঙ্গলের বুকে একটা উপজাতি বাস করত। এই উপজাতির মানুষরা খুব জ্ঞানী আর একটু লাজুক প্রকৃতির। এদের মতো গাছগাছড়ার ব্যবহার জানা উপজাতি পৃথিবীতে খুব বিরল। গোটা পৃথিবী জানার আগেই এরা অনেক রোগের ওষুধ আবিষ্কার করেছিল। এরা অহিংস প্রকৃতির ছিল, তাই কখনোই শত্রুদের ওপর এরা মারণাস্ত্র ব্যবহার করত না। সম্মোহন বিদ্যা মানে হিপনোটাইজ করত এরা। বিভিন্ন জড়িবুটির মধ্যে দিয়ে এরা নিরোগ দীর্ঘ জীবন লাভ করত। কিন্তু মুশকিল হলো ঠিক তখনই যখন অহংকারের বশে মানুষ দেবতা হতে চাইল, মানে অমরত্ব পেতে চাইল। ওই উপজাতির একজন তার ধ্যান জ্ঞান গাছ গাছরা আর তার সাথে অভিশপ্ত পৈশাচিক বিদ্যা মিশিয়ে গোপনে মরা মানুষ জাগানোর কাজে লেগে গেল। ঠিক এতটাই আমি গল্পটা পড়েছিলাম। তারপর সেই পুঁথির পাতা উল্টাতেই দেখলাম পৃষ্ঠা পুরো খালি, কিচ্ছু লেখা নেই। আমি কিন্তু ততক্ষণে কাহিনীর মধ্যে ঢুকে গেছি। কেমন একটা নেশা তৈরি হয়ে গেছে। মনের মধ্যে কেমন একটা অপ্রতিরোধ্য জেদ কাজ করছে, একটা টান। আমাকে যেমন তেমন প্রকারে এই গল্পটা শেষ অবধি পড়তেই হবে। আর ঠিক তখনই হঠাৎ ঘরের বাইরে আবার সেই শীষের শব্দ শুনতে পেলাম। জানলার দিকে তাকাতেই দেখলাম একটা কালো কঙ্কালসার মূর্তি আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তার হাড় বেরোনো মুখে চোখের কোঠর দুটিতে দুটো নীল আলো জ্বলছে, আর তার মুখ থেকে একটা মায়াময় শীষের শব্দ বেরিয়ে আসছে। আমি ভয়ে চিৎকার করার আগেই আমার শরীরটা অবশ হয়ে এলো। আমি যেন তার ইশারায় বশীভূত হয়ে গেলাম। সে ধীরে ধীরে জানলার ফাঁক দিয়ে তার কঙ্কালসার দেহটাকে গলিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়ল। তারপর আমার উল্টো দিকের চেয়ারটাতে বসে ফিসফিস করে আমায় বলল, দেখ, ভালো করে দেখ, লেখা আছে, ওতেই লেখা আছে, ভালো করে দেখ। আমি একবার লেখার দিকে তাকালাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। সেই মূর্তিটা আবার বলল, তাহলে মনে হয় কালি ঢালতে হবে, তবে লেখা ফুটবে। আমি কালির দোয়াতটা নিয়ে ঢালতে যাচ্ছিলাম। সে সাথে সাথে বলে উঠল, ও কালি নয়, যে কালিতে পেরান আছে। আমি ঠিক বুঝতে পারলাম না। সে সঙ্গে সঙ্গে ঘরের এক কোণ থেকে লম্বা হাত বাড়িয়ে একটা জ্যান্ত ইঁদুর ধরে বইটার ওপর তার গর্দানটা মোচড় দিতেই কিছুটা কাঁচা রক্ত সাদা পৃষ্ঠাতে পড়তেই ধীরে ধীরে লেখা ফুটে উঠল, তবে খুবই সামান্য। আমি বুঝলাম এ কোনো সাধারণ বই নয়, এ অভিশপ্ত শয়তানি বই। কিন্তু সব বুঝেও আমি কেমন নেশাগ্রস্ত হয়ে উঠলাম। সঙ্গে সঙ্গে টেবিলে রাখা একটা ডাক্তারি ছুরি নিয়ে হাতের ওপর চালিয়ে দিলাম। রক্ত যেই বইয়ের ওপর পড়ল, অমনি লেখা ফুটে উঠল। আমি আবার বইটা পড়তে লাগলাম। সেই লোকটা মরা জাগানোর জন্য
কবর থেকে মরা তুলে তন্তমন্ত আর নিজের রক্ত দিয়ে সেই মরাকে জাগিয়ে তুলল। কিন্তু মানুষ কি আর ভগবান হতে পারে? যারা ভগবান হতে চায় তারা আসলে মানুষও থাকে না, আর ভগবানও হয় না। তারা হয় অভিশপ্ত পিশাচ। আসলে সে চেয়েছিল ওই মরার মধ্যে নিজের প্রাণ লুকিয়ে রাখতে, যেমন করে রূপকথার গল্পে ডাইনি রাক্ষসীরা তোতার মধ্যে প্রাণ লুকিয়ে রাখত, ঠিক তেমন। কিন্তু এখানে ঠিক তেমনটা হলো না। মৃতদেহতে প্রাণের সঞ্চার তো হলো, তবে সেটা পৈশাচিক। সেই পিশাচ রক্তের নেশায় পাগল হয়ে উঠল। সেই অভিশপ্ত মৃতদেহ তার সৃষ্টিকর্তার দেহ থেকেই একটু একটু করে রোজ রক্ত শুষে জীবন্ত হয়ে থাকত, আর ভয়ঙ্কর এক পৈশাচিক তাণ্ডব চালাতো গোটা গ্রাম জুড়ে। গ্রামের লোকেদের জানতে আর বাকি থাকলো না ওই পিশাচের জন্ম আর শক্তির উৎস। ওই পিশাচের বিনাশের জন্য গ্রামের লোক উঠে পড়ে লাগলো। গ্রামের লোক তন্ত্রমন্ত্রের দ্বারা এটা বুঝল, পিশাচের প্রাণ তার সৃষ্টিকর্তার রক্তে। তাই ওই রক্ত সৃষ্টিকর্তার শরীর থেকে বার করতে পারলে তবে ওই পিশাচের শক্তি কমবে। মৃত্যুতে তবে তা সম্ভব নয়, কারণ তাহলে দুটো আত্মা এক জায়গায় হয়ে আরও শক্তিশালী হবে। তাই তারা সেই পিশাচের প্রাণ সঞ্চারকারীকে ধরে তার শরীর থেকে সব রক্ত শুষে নিল। কিন্তু সেই রক্ত তারা এক ফোঁটাও মাটিতে পড়তে দিল না, কারণ তারা রক্তহীন শরীরটাকে মাটিতেই পুঁতেছিল। তাই রক্ত কোনোভাবে মাটিতে মিশলে সেই প্রাণহীন দেহ আবার জাগবে, তখন সে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। তাই তারা সেই রক্ত দিয়ে এই বইটা লিখল, আর সেই বই হাত বদল হতে হতে রাজবাড়িতে এসে পৌঁছালো। তারপর আমার হাতে এসে পৌঁছালো। তারা ভেবেছিল এই বই রক্তের অভাবে একদিন চিরতরে শেষ হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে সব লেখা। কিন্তু সেই পৈশাচিক আত্মা তা হতে দেবে না। সে বারবার গরম রক্ত দিয়ে অমর করে রাখবে সেই বইকে। আর পিশাচের মধ্যে এক পৈশাচিক আশা বেঁচে থাকবে, একদিন জেগে উঠবে। মাটির নিচে ঘুমিয়ে থাকা পিশাচ সৃষ্টিকারী সেই অভিশপ্ত অমর দেহ একদিন জেগে উঠবে। মানুষের রক্তে বেঁচে থাকবে ওই অভিশপ্ত পুঁথি, আর মানুষের শিরায় শিরায় জাগবে ওই পুঁথি পড়ার নেশা। বই পড়ার ওই নেশাই প্রতি রাতে দেহ থেকে একটু একটু করে গরম রক্ত শুষে নেবে। তবে আমার মনে হয় এই পুঁথির ভাষা যারা জানে না বা চেনে না, তাদেরকে এই পুঁথি মায়ায় জড়িয়ে কাছে ডাকবে না। হয়তো তারা এই পুঁথি খুঁজেও পাবে না, কারণ যার রক্তে লেখা এই পুঁথি সে অমরত্ব চায়। অন্ধকারে লুকিয়ে থাকা অজানা পৈশাচিক জীবন নয়, সে চায় সবাই জানুক তার অভিশপ্ত অমরত্বের কাহিনী। আর পুঁথির নেশায় পাগল পাঠকেরা প্রতি রাতে তাদের বুকের রক্ত দিয়ে
একটু একটু করে বাঁচিয়ে রাখুক ওই পুঁথিকে তাদের মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত। এতক্ষণ আপনারা শুনছিলেন অভিশপ্ত অমরত্বের কাহিনী।